সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করে নিচ্ছি যে যেখানে আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনলাইন ক্লাসে সকলকে বরাবর মতো স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশু পালনের অনুধাবনমূলক কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করতে যাচ্ছি, এবং যাওয়ার আগে বরাবর মতো বলে নিচ্ছি যে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আশা করি। তো চলো শুরু করছি আজকে আমরা আমাদের আলোচনা। তো সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমার পক্ষ থেকে, এবং আমি তোমাদের সাথে আছি রুমা বেগম, প্রভাষক মৃত্তিকা বিজ্ঞান 33 এর একজন হচ্ছে গিয়ে শিক্ষা কর্মকর্তা। তো আজকে আমরা হচ্ছে পশু পালনের হচ্ছে গিয়ে অনুধাবনমূলক কোশ্চেন সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে দেখো যে পশু পালনের অনুধাবন করছে। তো পশুর মধ্যে আমরা পড়ছিলাম কি, তোমার হচ্ছে গরু, মহিষ এবং ছাগল সম্পর্কে কিন্তু জেনেছিলাম। তো সেই অনুধাবন কোশ্চেনের ভিতর দেখো যে এখানে কোশ্চেনটা ঢাকা বোর্ড বিভিন্ন বোর্ডে আসছে 2017 সালে, কোন ধরনের খাবারকে তুমি গবাদি পশুর সুষম খাবার বলবে? তো আমরা আগে সুষম খাবার সংজ্ঞাটা সবাই জানি, তাহলে আমরা দেখি সুষম খাবারটা কি। গবাদি পশুর খাদ্য দ্বারা যদি তার দৈহিক বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয় এবং দেহকে রোগমুক্ত রাখার মতো অবস্থা সৃষ্টি হয়, তাহলে সেই খাদ্যটাই হচ্ছে সুষম খাদ্য। অর্থাৎ খাদ্যে প্রয়োজন মতো শর্করা, আমিষ, স্নেহদ্রব্য, তারপর হচ্ছে ভিটামিন, খনিজ দ্রব্য এবং পানি থাকতে হবে। অর্থাৎ সুষম উপাদানের যে খাদ্যের যে 6টি উপাদান আসছে, সেই 6টি উপাদান কিন্তু এই সুষম খাদ্যের মধ্যে উপস্থিত থাকতে হবে। যদি গবাদি পশু তার খাদ্য দ্বারা দৈহিক সকল ক্রিয়াকর্ম স্বাভাবিক নিয়মে করতে পারে, তবেই উক্ত খাদ্য সামগ্রীকে গবাদি পশু সুষম খাবার বলা যাবে। তাহলে আমরা জানি যে সুষম খাদ্যের মধ্যে যে 6টি উপাদান রয়েছে, তার 6টা কাজ হচ্ছে ভালো, মানে হচ্ছে গিয়ে উপাদান কি কাজগুলো আলাদা, এবং এগুলো আমি বিস্তারিত হচ্ছে গিয়ে তোমার পশু পালন বা বিভিন্ন যে পোল্ট্রি পালন সে অধ্যায়ে কিন্তু আলোচনা করে আসছি সুষম খাবার সম্পর্কে। সেখান থেকে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আর বই তো আছে, আর সম্পর্কে তোমাদের ধারণা আছে। তাহলে এই গবাদি পশুর খাবারের মধ্যে সবুজ কাঁচা ঘাস, তারপর তো খড়, তারপর গমের ভুসি, চালের গুঁড়ো, তারপর বাদামের খৈল, লবণ, খনিজ মিশ্রণ, এইগুলো যদি প্রয়োজন মতো যদি খাওয়ায়, তাহলে সেটা হচ্ছে কি পশুর সুষম খাবার। তাহলে গবাদি সুষম খাবার গুলো কি আমরা দেখি, সবুজ কাঁচা ঘাস, খড়, গমের ভুসি, চালের গুঁড়ো, তারপর বাদামের খৈল, লবণ, খনিজ মিশ্রণ, এগুলো থেকে তাহলে কি পাবে, হচ্ছে কি সুষম খাদ্যের যে উপাদানগুলো আছে সেগুলো পশু পেয়ে যাবে। এরপর পশুর জন্য সবুজ কাঁচা ঘাস প্রয়োজন কেন? তাহলে এটা হচ্ছে কি, যদি আসে যে সবুজ যে কাঁচা ঘাস সেটা কেন প্রয়োজন, তাহলে এই যে গবাদি পশুর প্রধান খাদ্য যে সবুজ কাঁচা ঘাস, কারণ হচ্ছে এই কাঁচা ঘাসটা হচ্ছে একটা আঁশযুক্ত খাবার, ফাইবার জাতীয় একটা খাবার। দুগ্ধবতী গাভীর জন্য যদি সবুজ মানে কাঁচা ঘাস খাওয়ানো হয়, এছাড়া এর কিছু কোনো বিকল্প নেই। কারণ কি, কারণ হচ্ছে তোমার যে একটা দেশি গরুকে যদি দৈনিক 10 থেকে 12 কেজি, এবং উন্নত যে শঙ্কর জাতের গরু যেগুলো আমরা পিছনে আলোচনা করে আসছি, তাদেরকে প্রায় তো 12 থেকে 15 কেজি কাঁচা ঘাস খাওয়ানো খুবই প্রয়োজন। কারণ হচ্ছে কি, যে দুগ্ধবতী গাভীকে থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ পেতে হলে যেমন তোমার দানাদার সুষম খাবার দিতে হবে, ঠিক তেমনি তোমাকে দিতে হবে কাঁচা সবুজ ঘাস। তাহলে এই কাঁচা সবুজ ঘাস আমরা বুঝলাম যে দুগ্ধ উৎপাদনে কি সহায়তা করে, এবং এই কাঁচা সবুজ ঘাসকে কিন্তু তোমার হে বা তোমার হে হিসেবে কিন্তু পরবর্তীতে এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়ে থাকে। এরপর দেখা যায় চলে আসছে এবার সাইলেজ কেন পশুর খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ। তো পশুর হে বা সাইলেজ তৈরি প্রক্রিয়া বা পশুর খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে আসছি। তাহলে আমরা তারপর আরেকটু যদি দেখি যে পুষ্টিমানের কোনো পরিবর্তন না করে যখন সবুজ ঘাসগুলোকে, যেমন তোমার কি নেপিয়ার, পাড়া, জার্মান ভুট্টা, এই সবুজ ঘাসগুলোকে যখন বিশেষ প্রক্রিয়ায় প্রাথমিক অবস্থার মতো করে সংরক্ষণ করে রাখা হয়, তাকে বলা হচ্ছে সাইলেজ। তাহলে এই যে ঘাস, এই ঘাস নরম রসালো অবস্থায় ফুল ধরার পূর্বে, যখন নরম থাকবে রসালো থাকবে, ফুল ধরার পূর্বে কেটে কি করতে হবে, নির্দিষ্ট একটা গর্তে বায়ুরোধী অবস্থায় সংরক্ষণ করা হয়। অর্থাৎ যেখানে বায়ু প্রবেশ করতে পারবে না, আমরা পিছনে পড়ে আসছি কিভাবে বানাতে হয়। তো কি করতে হবে,
সংরক্ষিত অবস্থায় ঘাসের মধ্যে যাতে পানি এবং বায়ু প্রবেশ না করে সেজন্য এই ঘাস কি ভালো থাকে। কোনো মৌসুমে যখন ঘাসের ঘাটতি হয় বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখন উক্ত সাইলেজ বা সংরক্ষিত ঘাস কি হয় গবাদি পশুকে খাওয়ানো হয়ে থাকে। তো সেই জন্য কি সাইলেজ হচ্ছে পশুর গুরুত্বপূর্ণ একটা কি সংরক্ষিত খাবার। এরপর দেখো দুধকে আদর্শ খাদ্য কেন বলা হয়ে থাকে। তো এটা বিভিন্ন বোর্ডে আসছে, এটা আমরা পড়েও আসছি যে প্রাকৃতিক খাদ্যের মধ্যে দুধ হচ্ছে পুষ্টির বিচার সবচেয়ে একটা আদর্শ খাদ্য, সম্পূর্ণ খাদ্য। কারণটা কি? কারণ হচ্ছে দুধে উচ্চ জৈব মূল্যের প্রোটিন আছে, যা কি হয় যেখানে তোমার অ্যামাইনো যে অ্যাসিড আছে সেই অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে। এই এছাড়া হচ্ছে এখানে যে তোমার যে চর্বি জাতীয় যে অংশটা আছে স্নেহে, সেখানে পাওয়া যাচ্ছে দ্রবণীয় ভিটামিন সমূহ। এছাড়াও দুধে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ল্যাকটোজ নামক একটা শ্বেতসার বা শর্করা যা শরীরে শক্তি যোগায়। এছাড়াও এটা রিবোফ্লোবিনের একটা ভালো কিন্তু উৎস। তাহলে দুধের যে প্রধান প্রধান প্রোটিন সেগুলো হলো ক্যালসিন, অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। হ্যাঁ, এবং গ্লোবিউলিন। তাহলে কি ক্যালসিন, অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। তাহলে পৃথিবীর অন্য কোনো প্রাকৃতিক খাদ্যে এত মানে কি তোমার উপাদান কিন্তু একসাথে নেই। এজন্যই বলা হয় দুধকে আদর্শ খাদ্য। তাহলে দুধের সকল উপাদান সুন্দরভাবে আছে এবং উচ্চ মানের কি যে উপাদান রয়েছে। হলস্টিন ফ্রিজিয়ান গাভী পালন করা হয়, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। হলস্টিন ফ্রিজিয়ান সব বিভিন্ন ভাবে আসছে, পৃথিবীর সবচেয়ে হ্যাঁ যে মানে তোমার দুধালো গরু জাতের মধ্যে সবচেয়ে বেশি দুধ পাওয়া যায় হলস্টিন ফ্রিজিয়ান। তো হলস্টিন ফ্রিজিয়ান গরুটা কেন পালন করা হয়? কারণ এটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন উন্নত জাতের গাভীর মধ্যে সবচেয়ে আকারে বড়, ওজন প্রায় 500 থেকে 650 কেজি, 650 কেজি। এই জাতের একটা বকনা, হ্যাঁ এগুলো আমরা পড়ে আসছি, বকনা, গটলিন, বাকলিন। এই জাতের একটা বকনা তোমার কি যে 18 মাস বয়সে প্রথম কি হয় প্রজনন ক্ষম হয় এবং 28 থেকে 30 মাস বয়সে যে প্রথম বাচ্চা দেয়, এবং এই যে প্রথম বাচ্চা দেওয়ার পর পর প্রতি বছরই বাচ্চা দিয়ে থাকে এবং জন্মের সময় বাছুরের ওজনটা প্রায় তোমার 40 থেকে 45 পর্যন্ত কেজি পর্যন্ত হয়ে থাকে। এর বার্ষিক দুধ উৎপাদন ক্ষমতা দেখো কত, 10,000 থেকে 12,000 লিটার পর্যন্ত দুধ দেয়। আর এই দুধের চর্বির পরিমাণ 3.5%। এই উন্নত জাতটি বাংলাদেশে আবহাওয়া যে রয়েছে, যে জলবায়ু রয়েছে সেইখানে পালনের জন্য খুবই উপযোগী। তাহলে হলস্টিন ফ্রিজিয়ানকে আমরা কেন পালন করব? অধিক দুধ উৎপাদন সবচেয়ে সক্ষম এবং বাংলাদেশের আবহাওয়ায় উপযোগী হওয়ায় এই জাতের গাভীটিকে ব্যাপকভাবে পালন করা হয়। এরপরে ছাগলকে গরিবের গাভী কেন বলা হয় ব্যাখ্যা করো, কোশ্চেনটা প্রায় আসে। ছাগল ছোট প্রাণী বলে দামটা খুবই কম, তাই যাদের অল্প মূলধন আছে তারা সেটা বিনিয়োগ করে কি ছাগল পালন শুরু করে। এরা কি করে এই ছাগলগুলো ছোবড়া, তারপর যে নির্দিষ্ট মানে খাবার আছে সেগুলো খেয়েই সেখান থেকে তারা পুষ্টি পেয়ে থাকে। নির্দিষ্ট মানে খাবার থেকেই আমরা বলি যে পাগলে কিনা করে বলে আর ছাগলে কিনা খায়, তাই না? এই ধরনের কথা কিন্তু আমরা মুখে বলে থাকি। তাহলে এই যে ছাগল এই যে ছোবড়া বা নির্দিষ্ট খাবার খায় সেখান থেকে কিন্তু সে পুষ্টি সাধন মানে পুষ্টিটা পেয়ে যাচ্ছে এবং জীবন ধারণ করতে পারছে। এদের পালনের জন্য তেমন তোমার উন্নত বাসস্থান বা শ্রমিকের দরকার হয় না, এছাড়া এদের রোগ ব্যাধিও কম হয়। তাই অল্প খরচে অল্প শ্রম দিয়ে আমরা এদেরকে লালন পালন করতে পারি। অপরদিকে তোমার ছাগল যদি একটু বড় হয় আর পুরুষ ছাগল যখন খাসি হয়, খাসি করে বড় করা হয়, তখন এরা কিন্তু অনেক মূল্যবান সম্পদ হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে দেশে এবং বিশ্ব বাজারে ব্যাপক চাহিদার কারণে কিন্তু তোমার ছাগলের মাংস এবং চামড়ার কিন্তু সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হয়ে থাকে। তাই যারা গাদের মনে করো গাভী কেনার সামর্থ্য নাই, স্বাভাবিকভাবে সে অল্প পুঁজিতে কি করতে পারে, সেই গাভীর পরিবর্তে দুটি ছাগল ক্রয় করে কিন্তু সে অনেক লাভবান হতে পারে। তাই বলা হচ্ছে ছাগলকে কি গরিবের গাভী। তো এই ছিল কি যে আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এগুলো ছিল আমাদের পশুপালনের কিছু অনুধাবনমূলক কোশ্চেন। পরবর্তীতে আমরা আরো আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।